হ্যালো বন্ধুরা, ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অঙ্কের 411 নম্বর পেজের যে অঙ্কগুলি আছে তা আজকে আমরা সমাধান করব এই ভিডিওতে। তো এর আগের পেজের অঙ্কগুলি তোমরা যারা দেখোনি তোমরা ডেসক্রিপশনে দেখে নিতে পারো, আমি সেখানে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে 411 নম্বর পেজের যে এমসিকিউগুলো আছে আমরা তো সেখান থেকে আজকে আমরা প্রথমে সমাধান করব। তো 411 নম্বর পেজে যে এমসিকিউ আছে তার একের প্রশ্নটি আছে 2% বার্ষিক সরল সুদের হারে 2p টাকার T/2 বছরে মোট সুদ হবে। তো এখানে বলেছে 2% অর্থাৎ এটা হচ্ছে আর এর মান। আরটাকে আমরা সুদের হার হিসেবে নির্ণয় করি, তো লিখবো আর, যেটাকে সুদের হার আমরা প্রকাশ করি আরটাকে, তো সেটা হচ্ছে 2% এটা দেওয়া আছে বুঝতে তোমাদের প্রশ্নে। আর 2p হচ্ছে এটা হচ্ছে আসল, যেটা পি দিয়ে প্রকাশ করি, প্রিন্সিপাল যেটাকে বলি আমরা আসল টাকাটা, তো এটা পি দিয়ে প্রকাশ করবো, লিখবো যে 2p টাকা। আর সেটা সময় T/2 লেখা আছে সময়টা। আর মোট সুদ যেটা আই তোমাদের নির্ণয় করতে বলেছি। তো এই যে সূত্র আছে I = PTR/100, এটা বসাবো I = PTR/100। আর এখানে পির মান, টির মান এবং আই মান আমরা পি টি আর এর মানটা আমরা বসিয়ে দিব। পির মান হচ্ছে 2p, টির মান হচ্ছে T/2, এখানে টি লিখেছি আর বাই দিয়ে নিচ্ছি, এখানে 2 লেখা আছে T/2টাকে। আর এর মান তোমাদের হচ্ছে 2r, আর লিখেছি 2r। তো এখান থেকে কাটাকাটি করে তো হচ্ছে PTR/100, কারণ এই 2 কাটা যাবে, আর এই 2 দিয়ে আমরা 100 দিয়ে কাটি, তাহলে থাকবে আমাদের 50। তাই লিখেছি PTR/50, কারণ এখানে বাদ দিয়ে 50 আছে। তো এত টাকা হবে, অপশন হবে তোমাদের সি। এরপরে তোমরা দেখো 1-2 দাগেটা, তোমাদের 1-2 দাগে এটা। তো 1-2 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে x ভ্যারিজেস 1/y এবং y ভ্যারিজেস 1/z হলে এখানে একটা সম্বন্ধ তোমাদের নির্ণয় করতে হবে, যেটা তোমাদের অপশানে দেওয়া আছে, কোনটা ঠিক হবে সেটা চয়েস করতে হবে তোমাদের। তো এখন লিখবো যে প্রশ্ন যেটা দেওয়া আছে এক্স ভ্যারিজেস 1/y, আর তাহলে আমাদের যদি এই ওয়াই মান যে দেওয়া আছে ওয়াই মানটা, অর্থাৎ ওয়াই ভ্যারিজেস 1/z, এটা যদি আমরা এইখানে মানটা বসিয়ে দিই তাহলে আমি এখানে পেয়ে যাবো। এই 1/y ছিল আর ওয়াই ভ্যারিজেস তোমাদের 1/z ছিল, আমি এই ওয়াই বদলে আমি এখানে লিখে দিয়েছি যে 1/z। তাহলে পরে আমাদের এই জেডটা উপরে চলে যাবে, কারণ এটা তোমাদের গুণ আকার গেলে উপরে গেলে এখানে গুণ হয়ে যাবে। তো এখানে চলে আসবে যে এক্স ভ্যারিজেস জেড, অপশন হবে তোমাদের সি। এবার তোমরা এর পরে প্রশ্নটি দেখো, অর্থাৎ 1-3 দাগেটা। তো 1-3 যে প্রশ্ন আছে সেটা হলো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি এবং 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিয়েছি। এখানে এই বৃত্তটি, এই দুটো বৃত্ত আছে অন্তঃস্পর্শ, ভিতরে এরা আছে স্পর্শ করেছে। প্রথমে যে বড় বৃত্তটি আছে তার ব্যাসার্ধ হচ্ছে 3.5, যেটা হচ্ছে এটা দিয়ে আমি দেখিয়েছি। তোমরা দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে তার ব্যাসার্ধ বড় বৃত্তটির, অর্থাৎ এই বড় বৃত্তটির। আর ছোট বৃত্তটি যেটা হচ্ছে তার ব্যাসার্ধ 2 সেমি, সেটা হচ্ছে এইটা হচ্ছে তার ব্যাসার্ধ, যেটা হচ্ছে 2 সেমি। তো এখন বলছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো এখন যদি আমাদের কেন্দ্রের দূরত্বটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা সেখানে লিখবো যে কেন্দ্রের দূরত্ব হচ্ছে বড় বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য মাইনাস ছোট বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো এখন লিখবো যে আমরা এখানে লিখেছি দেখো 3.5 মাইনাস 2 করেছি, তাহলে আমাদের উত্তর হবে 1.5। তোমাদের অপশন হবে যেটা হবে সি, অর্থাৎ 3 দাগে তোমাদের অপশন হবে সি, কারণ এখানে উত্তর আছে 1.5 বেরিয়েছে, 1.5 সেমি, অপশন হবে সি। এরপরে আমরা 1-4 দাগটা সমাধান করব। তো 1-4 তোমাদের প্রশ্ন আছে সেটা আছে 1/cot 5 থিটা = cot থিটা। তোমাদের বইতে এখানে মাইনাস দেওয়া আছে, এটা মাইনাস হয় না, একটা ভুল দেওয়া আছে, এটা = হবে। সেখানে আছে cot থিটা হলে থিটার মান নির্ণয় করতে হবে। তো এখন লিখবো যে 1/cot 5 থিটা = cot থিটা। এটা যে 1/cotটাকে আমরা ট্যানে লিখতে পারি, 1/cot মানে হচ্ছে সেটা হচ্ছে ট্যান, লিখেছি 1/cotটাকে লিখেছি tan 5 থিটা = এর পাশে cot থিটা ছিল, cot থিটা লিখেছি। তারপরে এনে লিখেছি বা দিয়ে cot 5 থিটা = এই যে এটা cot থিটা আছে, এটাকে আমরা লিখতে পারি tan 90 - থিটা। তো লিখেছি tan 90 - থিটা। দুপাশে যেহেতু আমরা tan এসছে তাই আমরা লিখতে পারি এখন যে 5 থিটা = 90 - থিটা, যেটা লিখেছি 5 থিটা = 90 - থিটা। তো এখন এই মাইনাস থিটাটাকে আমরা এবার নিয়ে প্লাস থিটা হয়ে যাবে। তো এই প্লাস থিটা আমাদের আগে ছিল 5 থিটা, এটার সঙ্গে যোগ হয়ে আমাদের হয়ে যাবে 6 থিটা, হয়ে যাবে 6 থিটা = 90 ডিগ্রি। এখন আমরা থিটার মানটা বলতে পারি যে 15 ডিগ্রি, কারণ 60/6 করলে তোমাদের হবে 15 ডিগ্রি, অর্থাৎ তোমাদের অপশন হবে ডি। এই অপশন ডি হয়েছে। এরপরে তোমরা প্রশ্নটি দেখো 1-5 দাগেটা।
এই যে 1/5 দাগেটা দেখো, 1/5 তোমাদের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 12p একক হলে ঘনকের ঘনফল হবে। একটি ঘনক এঁকেছি, এর টোটাল বলেছে ধারগুলি, এর ঘনকের টোটাল তোমরা যদি গুনতে পারো তাহলে হবে 12টি বাহু হবে, কারণ 1 2 3 4 উপরে 4টি নিচে 4টি ধার আছে, আর এখানে 4 5 6 7 8 সরি 4 4 8 তারপরে 9 10 11 12 12টি উপরে 4টি নিচে উপরে 1 2 3 4 4 4 8 উপরে 4 নিচে 4 8 9 10 11 12 টোটাল 12টি বাহু আছে। তো এখন বলছি ধারগুলির সমষ্টি হচ্ছে 12p। তাহলে তোমাদের এখন হয়ে যাবে এখানে যে ধারগুলির যেটা হচ্ছে দৈর্ঘ্য সেটা হয়ে যাবে তোমাদের বাহুগুলির দৈর্ঘ্য, সরি ধার নয়, বাহুগুলির দৈর্ঘ্য হয়ে যাবে p, কারণ 12টা বাহু আছে আর একটি বাহুর মান হচ্ছে p। তাহলে এখন লিখতে পারি যে একটি বাহুর দৈর্ঘ্য p। তাহলে এখন ঘনফলের যে সূত্র হচ্ছে সেটা হচ্ছে বাহু কিউব, অর্থাৎ বাহু মান হচ্ছে আমাদের এখন p, তাই আমরা লিখবো যে p কিউব। লিখেছি ঘনফল ইজিক্যাল টু p কিউব ঘন একক, অপশন হবে এ। এবার তোমাদের 1/6 প্রশ্নটি দেখো, 1/6 প্রশ্ন আছে উজ্জায়ীপে ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করা হয়, তবে ক্রমযৌগিক পরিসংখ্যাকে নির্দেশ করা হয় ওয়াই অক্ষ বরাবর, এটা হবে অপশন হবে তোমাদের বি। এবার তোমরা 2-1 প্রশ্নটি দেখো, 2 করছি এখন। 2 হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ অঙ্ক। তো 2 আছে কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত হচ্ছে 2:3:5, এটা হচ্ছে এ বি সি এর মূলধনের অনুপাত। নিয়োজিত সময়ের অনুপাত হচ্ছে 3:4:5 হলে লাভ্যাংশের অনুপাত বণ্টিত হবে। তখন আমরা লিখতে পারি যে লাভ্যাংশ ইজিক্যাল টু তাদের প্রয়োজনীয় তাদের সময় ইন্টু মূলধন। তো আমরা যদি এর ক্ষেত্রে ধরি, এর হচ্ছে তোমাদের মূলধন 2 আর এর নিয়োজিত সময় হচ্ছে 3। এখন লিখতে পারো যে এর ক্ষেত্রে হচ্ছে 3:2, আর যদি বির ক্ষেত্রে ধরি একই রকম হবে, সেখানে হবে 3:4, আর সির ক্ষেত্রে হবে 5:5, মাঝখানে সব ইস্টু থাকবে। তো এটা গুণ করলে হবে 6, আর এটা 4:3 করলে হবে 12, আর 5:5 করলে হবে 25। তো তাদের লাভ্যাংশ এই অনুপাতে বণ্টিত হবে, অর্থাৎ 6:12:25 এই অনুপাতে বণ্টিত হবে তাদের লাভ্যাংশ। এরপরে প্রশ্নটি দেখো, অর্থাৎ 2 প্রশ্নটি। তো 2 প্রশ্ন তোমাদের আছে A:2 ইজিক্যাল টু B:5 ইজিক্যাল টু C:8 হলে A এর 50% ইজিক্যাল টু B এর 20% ইজিক্যাল টু C %। তোমরা এটা যেহেতু আছে এটাকে ইস্টু আছে তাহলে এটাকে বাই আকারে আমরা লিখে দিতে পারি। তখন লিখবো A/2 ইজিক্যাল টু B/5 ইজিক্যাল টু C/8, কারণ C:8 ছিল, তো এখন লিখতে পারি যে C/8। তখন প্রত্যেকটার সঙ্গে এখন আমরা 100 গুণ করে দিব, দিলে সেটা পার্সেন্টেজ চলে আসবে তোমাদের। লিখেছি A/2 ইন্টু 100, আর লিখেছি পরেরটা লিখেছি ইজিক্যাল টু দিয়ে B/5 ইন্টু 100, আর তারপরে লিখেছি C/8 ইন্টু 100। এখন যদি 2কে আমরা 100 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে পাবো 50, এটা 50 পাবো। আর এটা দিয়ে এখন যদি এটাকে কাটি, অর্থাৎ 5কে 100 দিয়ে যদি কাটি তাহলে পাবো 20, আর যদি 8কে আমরা 100 দিয়ে কাটি তাহলে পাবো আমরা 12.5, যেটা তোমাদের নিচে লিখেছি দেখো। এর 50% তাহলে হয়ে যাবে এর 50%, বি এর হবে 20% ইজিক্যাল টু হয়ে যাবে তোমাদের, এটা এখানে ইজিক্যাল টু হবে সি এর 12.5%, অথবা তোমরা লিখতে পারো যে 12.5, এটা 12.5%। তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে সি এর %, এখন সি এর হবে 12.5%। এরপরে তোমরা 2-3 প্রশ্নটি দেখো। 2-3 প্রশ্ন আছে তোমাদের, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন এরা সমান হবে, যেহেতু গোলকটাকে গলিয়েই তো চোঙ তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে ওদের আয়তন সমানই হবে। এখন লিখব যে আয়তন তাদের সমান হবে। এরপরে প্রশ্নটি দেখো, অর্থাৎ 2004 প্রশ্নটি, যে ও কেন্দ্রবৃত্তের PQ ও RS যে দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে কোণ POQ এবং ইস্টু কোণ ROS এর এটা হবে, অর্থাৎ এদের অনুপাত নির্ণয় করতে হবে দুটি কোণের। তো প্রথম ক্ষেত্রে আমরা এটা ও কেন্দ্রবৃত্তকে নিয়েছি, যে আর PQ, এই যে PQ, এবং বলেছে RS, এই যে RS, এই দুটি হচ্ছে যে এদের দৈর্ঘ্য সমান, তাদের দৈর্ঘ্য হচ্ছে অনুপাত হচ্ছে 1:1, অর্থাৎ এটা সমান 1:1 হচ্ছে সমান 1:1 কথার অর্থ হচ্ছে আমাদের সমান। এখন কোণ POQ, এই যে কোণ POQ, আর এটা কোণ হচ্ছে ROS, এই কোণটি আর এই কোণটির অনুপাত নির্ণয় করতে বলেছে। তো
তো এইটা যদি কেন্দ্র হয় ও কেন্দ্র, এখান থেকে পরিধির দিকে আমরা যে কোনো বাহুটাকে সেটাকে বলবো আমরা ব্যাসার্ধ। তো এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, অর্থাৎ প্রত্যেকটির মান সমান। একটি বৃত্তের প্রত্যেকটি ব্যাসার্ধ মান সমানই হয়, মানে প্রত্যেকটি সমান। তাহলে বলতে পারি যে এদের, আর যেহেতু এ দুটি বাহু সমান 1:1 আছে অর্থাৎ সমান, তাহলে এখন এদের কোণও সমান হবে, অর্থাৎ এই যে পি ও কিউ এবং কোণ আর ও এস এ দুটিও সমান হবে, অর্থাৎ 1:1 হবে। লিখেছি যে কোণ পি ও কিউ ইস্টু কোণ আর ও এস এটা হচ্ছে 1:1 অনুপাতে আছে। এবার তোমরা এই পাশে দেখো, অর্থাৎ 2-5 অঙ্কটি, 2-5 যে অঙ্কটি আছে তোমাদের, সেটা হচ্ছে tan 90 - থিটা হলে cot থিটা ইজিক্যাল টু ড্যাশ। এখন আমরা লিখতে পারি যে tan 90 - থিটা ইজিক্যাল টু 1 হলে এটাকে cot 90 - থিটাকে আমরা লিখতে পারি, সরি tan 90 - থিটাকে আমরা লিখতে পারি যে cot থিটা। এটা পরে লিখেছি cot থিটা ইজিক্যাল টু 1, প্রশ্ন জিজ্ঞাসা করেছে cot থিটা, তো আমরা লিখতে পারি cot থিটা ইজিক্যাল টু 1 হবে, কারণ tan 90 - থিটাই সেটা এই হচ্ছে cot থিটা। tan 90 - থিটাই হচ্ছে cot থিটা। এবার তোমাদের তারপরে প্রশ্নটি দেখো, অর্থাৎ 2-6 প্রশ্নটি। 2-6 প্রশ্নটি তোমাদের বলেছে 8 জনের বন্ধু দেওয়া চাঁদা যেটা টাকাতে আছে, নিচে দেওয়া হলো 8 টাকা, 10 টাকা, 7 টাকা, 7 টাকা আর 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 5 টাকা। প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান হবে 8, কারণ 8 টোটাল তোমাদের 8 টাকা দুবার আছে, এখানে একবার 8 টাকা আছে, আর দেখো এইখানে একবার 8 টাকা আছে, আর কোনো কিছু ডবল নেই। 7ও তো তোমাদের দুবার আছে, তো 7ও তোমাদের দুবারই হবে। তো সংখ্যাগুরু মান হবে 7 আর 8, দুটো হবে সংখ্যাগুরু মান। এক্ষেত্রে তোমাদের দুটা সংখ্যাগুরু মান হবে 8 এবং 7। এবারে তোমরা 3-1 প্রশ্নটি দেখো। 3-1 প্রশ্নটি হচ্ছে x² - 4x + k = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে k <= 4 হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো যদি কোনো বীজদ্বয় বাস্তব এবং অসমান হয় তাহলে সেক্ষেত্রে হবে b² - 4ac > 0। তো এখানে b² তোমাদের হচ্ছে যেটা x এর সহগ হচ্ছে তোমাদের -4, সরি x এর সহগটা হচ্ছে তোমাদের -4, তো এটাই হচ্ছে b। তো এখন b² জায়গায় লিখবো যে -4² মাইনাস দিয়ে আবার 4 × a, এর হচ্ছে x স্কোয়ার এর সহগটা হচ্ছে a। এখন x এর সহগ তোমাদের হচ্ছে 1, তো লিখবো যে a মানটা হচ্ছে 1, আর c হচ্ছে তোমাদের এটা kটাই হচ্ছে c, হচ্ছে k আর > 0 লিখেছি। তাহলে 4 - স্কোয়ার করলে হবে 16, -4 × 1 করলে হবে 4, × k করলে হবে 4k > 0। পরে না দিয়ে আমরা এখান থেকে টোটাল থেকে 4 কমন নিই, আর এই 4টাকে আমরা এই 4-এর সঙ্গে ডিভাইড দিই, এখান থেকে 4 কমন নিলে আমাদের হচ্ছে 4, আর এখানে 4 কমন নিলে হচ্ছে শুধু k থাকছে, আর এর সঙ্গে যদি আমরা ডিভাইড দিই 4টাকে, তো 0 হয়ে যাবে। তখন লিখতে পারি যে -4 - k > 0। তো এখন আমি যদি এই 4টাকে আমরা সরি এই kটাকে দিয়ে পাশে নিয়ে যাই, তো এই 4 > k থাকছে, যেটা আমরা লিখেছি 4 > k, এটা হচ্ছে তোমাদের সত্য। এটা যে বলেছিল যে 4 k > 4 হবে, এটাই লিখেছি, এখন সত্য হবে তোমাদের এটা, এই শর্তটি। এরপরে প্রশ্নটি দেখো 3-2টি। তো 3-2 হচ্ছে √π একটি দ্বিঘাতকরণী, এটা মিথ্যা হবে, এটা দ্বিঘাতকরণী হবে না। এবারে তোমরা 3-3 প্রশ্নটি দেখো। 3-3 প্রশ্ন হচ্ছে তোমাদের একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তো এখন আমরা যদি সমাধান করতে হলে প্রথমে লিখব যে বর্তমান গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2r, কারণ এটাকে দ্বিগুণ করা হয়েছে। তো এখন লিখবো যে বর্তমান গোলকের ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ 2r, আর তাহলে যে গোলকের আয়তন যে সূত্রটি সেটা হচ্ছে 4/3 πr³। তো লিখবো যে এখন বর্তমান গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³, আর এর মানটা তোমার হচ্ছে দ্বিগুণ করে হয়েছে, তাহলে লিখবো যে 2r³, এই লিখেছি 2r³। তো পরে এটা সমান দিয়ে লিখবো যে 4/3 π, তো 2r³ করলে, আর 2 এর কিউব করলে হচ্ছে 8, আর r এর কিউব করলে হচ্ছে r³। তো এই 8টাকে আমরা এক পাশে নিয়ে নিব, লিখবো যে 8 × 4/3 πr³, কারণ এই 8টাকে আমরা এই পাশে গুণিত আকারে নিয়ে নিচ্ছি। দেখো এটা 4/3 πr³, এটা আগের গোলকের আয়তন ছিল, আর তার সঙ্গে 8 গুণ হয়েছে, তাহলে বর্তমান আমাদের আয়তন 8 গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে প্রশ্নগুলো ছিল যে দ্বিগুণ বৃদ্ধি পাবে, তো এটা মিথ্যা হবে, কারণ তোমাদের বৃদ্ধি পেয়েছে 8 গুণ, প্রশ্নে বলেছে দ্বিগুণ হবে, এটা মিথ্যা হবে। এরপরে প্রশ্নটি দেখো, অর্থাৎ 3-6 প্রশ্নটি। 3-6 প্রশ্ন হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ ও স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যার 3টি
হ্যাঁ, তিনটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে সর্বাধিক। এটা মিথ্যা হবে। তিনটি নয়, সর্বাধিক দুটি পাওয়া যাবে স্পর্শক, সাধারণ স্পর্শক। একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে। এটা মিথ্যা হবে তোমাদের। তো আজকে এতটাই থাক। এরপরে ক্লাসগুলো আমরা, অর্থাৎ পরের পেজগুলো আমরা পরের ক্লাসে করবো। এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের উত্তর অবশ্যই দেবো।